Hello, I am Subhas. Welcome to my YouTube channel Anywhere. Today's video is going to be a little different. আজকের ভিডিও আপনাদের কারোর বোরিং লাগতে পারে, আবার কারোর লাগবে খুব ইন্টারেস্টিং। আজকে আলোচনা করব বাংলার কাব্য ও সাহিত্যাকাশের দুই দিকপালকে নিয়ে। এদের মধ্যে একজনের জন্ম হুগলির ব্যান্ডেলের দেবানন্দপুর গ্রামে, কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, আর অন্যজনের জন্ম হাওড়ার পেঁড়ো বসন্তপুর গ্রামে রায়গুণাকর ভারতচন্দ্র রায়। এই দুজনেই আবার ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন হুগলির ব্যান্ডেলের দেবানন্দপুর গ্রামের সাথে। আশা রাখছি এত ডিটেলস আর যথেষ্ট ইনফরমেশন অধিকাংশ ভিডিওতেই পাবেন না। সো ওয়াচ ভিডিও টিল দ্য এন্ড। কারোর যদি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। স্টে টিউনড বাই সাবস্ক্রাইবিং অ্যান্ড শেয়ারিং মাই চ্যানেল। আই এম স্টার্টিং। পৌঁছে গেলাম ব্যান্ডেল স্টেশনে। আপাতত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান দেখতে যাচ্ছি। এখান থেকে 5 কিলোমিটার দূরত্বে অবস্থিত লাহিড়ী বাবার আশ্রমটাও আপনারা দেখে নিতে পারেন। ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। হাওড়া থেকে ভায়া শেওড়াফুলি ব্যান্ডেল পৌঁছাবার প্রচুর ট্রেন আছে। যে কোনো একটিতে উঠে পড়লে মাত্র 1 ঘন্টা 10 মিনিটের মধ্যেই 10 টাকার বিনিময়ে আপনারা পৌঁছে যাবেন ব্যান্ডেল স্টেশনে। মাত্র 20 টাকা টোটো ভাড়া দিয়ে স্টেশন থেকে 15 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম শরৎচন্দ্রের জন্মস্থান। 1876 সালের 15ই সেপ্টেম্বর অপরাজেয় কথাশিল্পী, একজন বাঙালি লেখক, ঔপন্যাসিক ও গল্পকার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হুগলি জেলার ব্যান্ডেলের দেবানন্দপুর গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। দেবানন্দপুর হলো শরৎচন্দ্রের বাবার মামার বাড়ি। এনার পিতৃপুরুষের নিবাস ছিল পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার কাঁচরাপাড়ার নিকট মামুদপুরে। শরৎচন্দ্রের বাবার নাম মতিলাল চট্টোপাধ্যায় ও মায়ের নাম ভুবনমোহিনী দেবী। শরৎচন্দ্রের দিদি অনিলা দেবী ছাড়াও প্রভাসচন্দ্র ও প্রকাশচন্দ্র নামে 2 ভাই ও সুশীলা দেবী নামে তাঁর এক বোন ছিল। 5 ভাই বোনের মধ্যে শরৎচন্দ্র ছিলেন দ্বিতীয়। দেউলটিতে রূপনারায়ণ নদীর তীরে শরৎচন্দ্রের একটি বাড়ি রয়েছে। এই দেবানন্দপুরেই প্রথম প্রকাশিত হয়েছিল শরৎচন্দ্রের সাহিত্য প্রতিভা, আর এখান থেকে তিনি ফার্সিও শিখেছিলেন। তাঁর রচিত প্রথম উপন্যাস বরদিদি 1907 সালে ভারতী পত্রিকায় প্রথম প্রকাশিত হয় এবং 1913 সালে পুস্তক আকারে প্রকাশিত হয়। এটাই তাঁর লেখা প্রথম রচনা ও একটি সামাজিক উপন্যাস। এনার শ্রেষ্ঠ রচনা শ্রীকান্ত, যা 4টি খণ্ডে বিভক্ত। প্রথম খণ্ড 1917, দ্বিতীয় খণ্ড 1918, তৃতীয় খণ্ড 1927 ও চতুর্থ খণ্ড 1933 সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়। ভাগলপুরে রাজেন্দ্রনাথ মজুমদার নামে শরৎচন্দ্রের এক বন্ধু ছিল, যাকে উনি রাজু বলে ডাকতেন। শ্রীকান্ত উপন্যাসের ইন্দ্রনাথ চরিত্রটি এই রাজু চরিত্রের অবলম্বনে সৃষ্টি। 1905 সাল নাগাদ শরৎচন্দ্র বার্মা রেলের হিসাব পরীক্ষক হিসাবে 75 টাকা মাইনের কেরানিগিরির চাকরি করতেন এবং রেঙ্গুনের উপকণ্ঠে কারখানার মিস্ত্রিদের সাথে এক প্রত্যন্ত পল্লীতে বসবাস করতেন। তাঁর বাসার নিচে শান্তিদেবী নামে এক ব্রাহ্মণ মিস্ত্রির মেয়ে বসবাস করতেন, যার বিয়ের ঠিক হয়েছিল এক মদ্যপের সাথে। শান্তিদেবী এই বিপদ থেকে তাকে উদ্ধার করার জন্য শরৎচন্দ্রকে অনুরোধ করলে শরৎচন্দ্র এই শান্তিদেবীকেই বিবাহ করেছিলেন। তাদের দুজনের এক পুত্র সন্তানেরও জন্ম হয়েছিল, কিন্তু রেঙ্গুনের প্লেগে আক্রান্ত হয়ে শান্তিদেবী সহ তাঁর 1 বছরের পুত্রের মৃত্যু হয়েছিল। এর অনেক বছর পর শরৎচন্দ্র কৃষ্ণদাস অধিকারী নামে এক ব্যক্তির অনুরোধে তার 14 বছরের মেয়ে মোক্ষদাকে বিবাহ করেছিলেন এবং বিয়ের পরে তিনি মোক্ষদার নাম পরিবর্তন করে রেখেছিলেন হিরণ্ময়ী দেবী। কিন্তু এনাদের আবার কোনো সন্তান ছিল না। 1916 সালে ছুটি নিয়ে মনোমালিন্যের কারণে শরৎচন্দ্র চাকরি ছেড়ে রেঙ্গুন থেকে বাংলায় ফিরে আসেন। পরবর্তীতে শরৎচন্দ্র শিবপুরেও বসবাস করেছেন। শিবপুর বেতাইতলা বাজার থেকে চ্যাটার্জিহাট পর্যন্ত রাস্তা এখনো শরৎচন্দ্রের নামেই চালু আছে। 1937 থেকে শরৎচন্দ্র ক্রমশ অসুস্থ হতে আরম্ভ করেন। মাস কয়েকের মধ্যেই তাঁর যকৃতে ক্যান্সার ধরা পড়ে, যা দ্রুত পাকস্থলীতেও ছড়িয়ে যায়। ডাক্তার বিধান রায়ের পরামর্শে 1938 সালের 12ই জানুয়ারি ডাক্তার ললিত মোহন বন্দ্যোপাধ্যায় তাঁর দেহে অস্ত্রোপচার করলেও শেষ রক্ষা হয়নি। অবশেষে 4 দিন পর 1938 সালের 16ই জানুয়ারি সকাল 10টায় মাত্র 61 বছর বয়সে শরৎচন্দ্র শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শরৎচন্দ্রের ছদ্মনাম ছিল অনিলা দেবী। অগণিত উপন্যাস, নাটক, গল্প ও প্রবন্ধের রচয়িতা ইনি। শ্রীকান্ত ও দেবদাস এনার কালজয়ী রচনা। এটা প্যারি পণ্ডিতের পাঠশালা, ন্যাড়া, অর্থাৎ শরৎচন্দ্র এখানে 2 বছর পড়াশোনা করেছিলেন।
শরৎচন্দ্রের পিতা মতিলাল চট্টোপাধ্যায় কর্মসূত্রে 3 বছর বয়সী শরৎচন্দ্রকে নিয়ে যান ভাগলপুরে। সেখান থেকে 13 বছর বয়সী শরৎচন্দ্র আবার ফিরে এসেছিলেন এই দেবানন্দপুরে এবং ভর্তি হয়েছিলেন এই হুগলি ব্রাঞ্চ স্কুলে। এখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ম্যাট্রিক পর্যন্ত পড়াশোনা করেছেন। 1892 সালে দারিদ্রতার কারণে স্কুলের ফি জোগাড় করতে না পারায় হুগলি ব্রাঞ্চ স্কুল থেকে তাঁকে ছাড়িয়ে দেওয়া হয়েছিল। পরে 1893 সালে ভাগলপুরের এক সাহিত্যিক ও তেজনারায়ণ জুবিলি কলেজিয়েট স্কুলের শিক্ষক পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়ের আনুকূল্যে তিনি আবার ভর্তি হয়েছিলেন ভাগলপুরের স্কুলে। কিন্তু পরে আবার অর্থাভাবের কারণে পরীক্ষার ফি জোগাড় করতে না পারায় তিনি এফএ পরীক্ষাতেও বসতে পারেননি। এটা শরৎচন্দ্রের স্মৃতি ও পাঠাগার। এই সংগ্রহশালাটি তৈরি হয়েছিল 1959 সালে। এখন আর এই বিজ্ঞপ্তিটার কোনো মানেই হয় না, কারণ গত 2023-এর এপ্রিল থেকে এটা সপ্তাহে একদিন কেবলমাত্র বৃহস্পতিবারেই খোলা হয়। শরৎচন্দ্রের স্মৃতি ও পাঠাগারে রয়েছে তাঁর ব্যবহার করা বিভিন্ন নথি ও হাতের লেখা চিঠি, রয়েছে রবীন্দ্রনাথের সাথে শরৎচন্দ্রের সাক্ষাতের স্মৃতি, রয়েছে তাঁর ব্যবহৃত লাঠি, পেন ও পুরানো বই। এখানে তাঁর বাল্য বয়সের নানান কাহিনী পুতুলাকারে সাজানো রয়েছে। এখানে এসে চোখ ভরে দেখুন, মন ভরে যাবে। রয়েছে শরৎচন্দ্রের ব্যবহৃত আরাম কেদারা।
তিনি কথা সাহিত্যিক হিসাবে দক্ষিণ এশিয়াতে বহুল পরিচিত ও স্বনামধন্য ছিলেন। শরৎচন্দ্র 1923 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী স্বর্ণপদক এবং 1936 খ্রিস্টাব্দে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি পেয়েছিলেন। তাঁর সাহিত্যকর্মকে ঘিরে ভারতীয় উপমহাদেশে এ পর্যন্ত প্রায় 50টি চলচ্চিত্র বিভিন্ন ভাষায় তৈরি করা হয়েছে। বিশেষভাবে উল্লেখযোগ্য দেবদাস উপন্যাসটির চলচ্চিত্র বাংলা, হিন্দি ও তেলেগু ভাষায় 8 বার তৈরি হয়েছে। এটাই সেই বিশালাক্ষী মন্দির যেটার উল্লেখ আছে শরৎচন্দ্রের মেজদিদি গল্পে। এটাই মজে যাওয়া সরস্বতী নদী, যার পারে গড়ের জঙ্গল এবং শরৎচন্দ্রের ক্রীড়াভূমি। দত্তা উপন্যাসে সরস্বতী নদীর তীরের এই বটগাছটিরই উল্লেখ আছে, যার নিচে স্কুল যাবার পথে ন্যাড়া অর্থাৎ শরৎচন্দ্র আড্ডা দিতেন বন্ধুদের সাথে। এই স্কুল থেকেই কবি ভারতচন্দ্রের পার্সি শিক্ষার সূত্রপাত হয়েছিল। এটা দত্তমুন্সী জমিদার বাড়ির দুর্গা মণ্ডপ। এই দত্তমুন্সীদের জমিদার বাড়ি ও দেবানন্দপুরের সাথে জড়িয়ে রয়েছে অষ্টাদশ শতাব্দীর শ্রেষ্ঠ বাঙালি কবি অন্নদামঙ্গল খ্যাত রায়গুণাকর ভারতচন্দ্রের নামও। ইনি 1712 খ্রিস্টাব্দে হাওড়ার পেঁড়ো বসন্তপুরে জন্মালেও পরবর্তী জীবনে নদিয়ার কৃষ্ণনগর রাজপরিবারে আশ্রয় গ্রহণ করেছিলেন। নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায় কবি ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যের স্বীকৃতিতে তাঁকে রায়গুণাকর উপাধি দিয়েছিলেন। জমিদার নরেন্দ্র নারায়ণ রায় ও ভবানী দেবীর চতুর্থ তথা কনিষ্ঠ সন্তান ছিলেন ভারতচন্দ্র রায়। কবি ভারতচন্দ্র সংস্কৃত, আরবি, ফার্সি ও হিন্দুস্তানি ভাষায় যথেষ্ট দক্ষ ছিলেন। জমিদার নরেন্দ্র নারায়ণ ও বর্ধমানের রাজা কীর্তিচন্দ্র রায়ের জমির অধিকার সংক্রান্ত বিবাদের জেরে নরেন্দ্র নারায়ণ বাস্তুচ্যুত হয়েছিলেন এবং ভারতচন্দ্র মণ্ডলঘাট পরগনার নওয়াপাড়া গ্রামে মামার বাড়িতে এসে উঠেছিলেন। এখানেই তাঁর বিদ্যাশিক্ষার শুরু। মাত্র 14 বছর বয়সে তাঁর বিয়ে হয় নরোত্তম আচার্যের মেয়ে সারদার সাথে। তাঁর 3 পুত্রের নাম পরীক্ষিত, রামতনু ও ভগবান। কেবলমাত্র সংস্কৃত শিক্ষা করছেন বলে তাঁর বড় ভাইয়েরাও তাঁকে ভর্ৎসনা করেন। ফলে ভারতচন্দ্র বাড়ি থেকে পালিয়ে এসে উঠেছিলেন দেবানন্দপুরের এই দত্তমুন্সী জমিদার বাড়িতে। এই দত্তমুন্সী জমিদারদের আসল পদবি ছিল দত্ত। মোঘল আমলে কামদেব দত্তর ছেলে কল্যাণ প্রসাদ দত্ত দিল্লিতে মোঘলদের অধীনে চাকরি করতেন। তাঁর পাণ্ডিত্যে অর্থাৎ মুন্সিয়ানায় খুশি হয়ে মোঘল শাসক তাঁকে মুন্সি উপাধি দিয়েছিলেন। এই কল্যাণ প্রসাদ দত্তমুন্সির ছেলে রামচন্দ্র দত্তমুন্সি মহাপণ্ডিত ছিলেন বলে শোনা যায়। এই রামচন্দ্র দত্তমুন্সি এখানে আরবি ও ফার্সি ভাষার স্কুল তৈরি করেছিলেন। এই স্কুলে রামচন্দ্র দত্তমুন্সির কাছ থেকে কবি ভারতচন্দ্রের ফার্সি শিক্ষার সূত্রপাত হয়েছিল। এই সময় সত্যনারায়ণ পুজো উপলক্ষে 1737 খ্রিস্টাব্দে তিনি মাত্র 15 বছর বয়সে রচনা করেছিলেন সত্যনারায়ণ বা সত্যপীরের পাঁচালী। পরবর্তীকালে আবার জমিজমার কর সংক্রান্ত বিবাদের জেরে বর্ধমান রাজার অধীনে কিছুদিন জেলও খেটেছিলেন তিনি। কিছুদিনের মধ্যেই কারারক্ষকের দয়ায় তিনি জেল থেকে পালিয়ে গিয়ে কটকে সুবেদার শিবভট্টর কাছে আশ্রয় নেন ও বেশ কিছুদিন আশ্রয় নিয়েছিলেন পুরী মন্দিরে।
পরে তিনি রাজা কৃষ্ণচন্দ্রের অনুগ্রহে কৃষ্ণচন্দ্রের অধীনে 40 টাকা মাইনের চাকরি করতেন। পরবর্তীতে এই ভারতচন্দ্রই হয়েছিলেন রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি। এই রাজা কৃষ্ণচন্দ্রের নির্দেশেই তিনি অন্নদামঙ্গল কাব্যের রচনা আরম্ভ করেছিলেন। 1752 খ্রিস্টাব্দে ইনি বিখ্যাত অন্নদামঙ্গল এবং পরবর্তীতে বিদ্যাসুন্দর রচনা করেন এবং ফলস্বরূপ তিনি রাজা কৃষ্ণচন্দ্রের কাছ থেকে উত্তর 24 পরগনার মুলাজোর অর্থাৎ এখনকার শ্যামনগর গ্রামটি ইজারা রূপে পেয়েছিলেন এবং পেয়েছিলেন রায়গুণাকর উপাধিও। 1760 খ্রিস্টাব্দে তাঁর মৃত্যুর সাথেই বাংলা সাহিত্যের মধ্যযুগের সমাপ্তি হয়েছিল বলে মনে করা হয়। অন্নদামঙ্গল ছাড়াও রাসমঞ্জরি, সত্যপীরের কথা, নাগাষ্টক ইত্যাদি তাঁর কয়েকটি বিখ্যাত রচনা। কবিগুরু রবীন্দ্রনাথ এনার কাব্যকে রাজকণ্ঠের মণিমালার সাথে তুলনা করেছিলেন। I am ending here today. Next day I will appear with a new and interesting video. Be healthy, be well, take care. Namaskar.